অনেক অনেক বছর আগে যখন ভারতের পূর্ব উপকূলে বিশাল বিশাল পালতোলা জাহাজ সমুদ্রের ঢেউ চিরে দূরদেশের উদ্দেশ্যে যাত্রা করত, তখন বাংলার বুকে ছিল এক বিস্ময়কর নগরী। সেই নগরীর নাম তাম্রলিপি। আজকের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরকে অধিকাংশ ইতিহাসবিদ প্রাচীন তাম্রলিপির অবস্থান বলে মনে করেন। একসময় এটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল সমগ্র ভারতবর্ষের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দর। ভাবুন, সূর্য ওঠার আগেই বন্দরে ভিড় করছে বিশাল জাহাজ। কোথাও মশলার গন্ধ, কোথাও রেশমের বোঝা, কোথাও হাতির দাঁত, কোথাও মুক্তা বা মূল্যবান পাথর। ব্যবসায়ীরা বিভিন্ন ভাষায় কথা বলছেন। কেউ এসেছে শ্রীলঙ্কা থেকে, কেউ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, কেউ আবার দূর রোমান সাম্রাজ্যের বণিকদের সঙ্গে বাণিজ্য করছে। এই ব্যস্ত বন্দরই ছিল তাম্রলিপি। তাম্রলিপি নামটি কোথা থেকে এসেছে তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। একটি মত বলে তাম্র অর্থাৎ তামা, আর লিপি অর্থাৎ লেখা। প্রাচীনকালে এখানে তামার ফলকে রাজকীয় আদেশে লেখা হতো বলে এই নাম। আরেকটি মত অনুযায়ী এই অঞ্চলে মাটির রং ছিল তামাটে, তাই এর নাম হয় তাম্রলিপি। প্রাচীন গ্রন্থে এই শহরের নাম তামালিকা, তামালিপ্ত, তামলিপ্ত, তামলুক বিভিন্নভাবে পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে অন্তত 2500 বছরেও আগে তাম্রলিপির উত্থান ঘটে। মৌর্য যুগের আগেই এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। পরে মৌর্য, শুঙ্গ, কুষাণ ও গুপ্ত যুগে এর গুরুত্ব আরও বেড়ে যায়। ভারতের পূর্বাঞ্চল থেকে সমুদ্রপথে বিদেশে যাওয়ার অন্যতম প্রধান দরজা ছিল এই বন্দর। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই তাম্রলিপি ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। পরে সম্রাট অশোকের সময় এই বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। কলিঙ্গ যুদ্ধের পর অশোক যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তখন তিনি বৌদ্ধ ভিক্ষুকদের বিভিন্ন দেশে পাঠাতে শুরু করেন। ইতিহাসে উল্লেখ আছে, শ্রীলঙ্কায় ধর্মপ্রচার করতে যাওয়া অনেক বৌদ্ধ ভিক্ষুক তাম্রলিপি বন্দর থেকেই সমুদ্র যাত্রা করেছিলেন। ভাবুন একবার, সাদা পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুরা বন্দরে দাঁড়িয়ে আছেন, বাতাসে উঠছে পাল, জাহাজ প্রস্তুত, বিদায় জানাচ্ছেন মানুষ। এরপর ধীরে ধীরে বিশাল জাহাজ সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। চীনা পরিব্রাজক ফা হিয়েন ৫ম শতকে ভারত সফরে এসে তাম্রলিপিতে কয়েক মাস অবস্থান করেছিলেন। তিনি লিখেছেন, এখানে বহু বৌদ্ধ বিহার ছিল এবং বিদেশিগামী জাহাজ নিয়মিত চলাচল করত। তিনি এখান থেকেই সমুদ্রপথে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হন। পরে ৭ম শতকে আরেক চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাম্রলিপির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এটি ছিল সমৃদ্ধ, জনবহুল এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র। আজকের আধুনিক বন্দরের মতো বড় বড় ক্রেন ছিল না, তবুও সেই সময় হিসাবে এটি ছিল অত্যন্ত উন্নত। নদীপথে পণ্য আসতো, তারপর সেগুলো বড় জাহাজে তুলে সমুদ্রে পাঠানো হতো। দিনরাত শ্রমিকরা কাজ করতেন। কাঠের বিশাল জেটি, গুদামঘর, বাজার সব মিলিয়ে এক কর্মাঞ্চল নগর। তাম্রলিপি থেকে বিদেশে পাঠানো হতো সূক্ষ্ম সুতি কাপড়, রেশম, মশলা, চাল, চিনি, হাতির দাঁত, মূল্যবান কাঠ, লাক্ষা, নীল, বিভিন্ন ধাতব সামগ্রী। আর বিদেশ থেকে আসতো ঘোড়া, মুক্তা, সুগন্ধি, কাঁচের পাত্র, মূল্যবান ধাতু, বিলাসীবহুল সামগ্রী। তাম্রলিপি ছিল সংস্কৃতিরও মিলনস্থান। এখানে বিভিন্ন দেশের মানুষ আসতেন। তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি একে অপরের সঙ্গে মিশে যেত। অনেক বিদেশি এখানেই বসবাস শুরু করেন। ফলে শহরটি হয়ে ওঠে আন্তর্জাতিক চরিত্রদের। বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্ম ও জৈন ধর্ম এখানে সমানভাবে বিকশিত হয়েছিল। বহু মন্দির, বিহার ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র ছিল। আজকের তমলুক প্রাচীন ঐতিহ্যের নানা নিদর্শন পাওয়া যায়। সেই যুগে সমুদ্রযাত্রা ছিল ভীষণ বিপজ্জনক। কম্পাস ছিল না, আধুনিক মানচিত্রও ছিল না। নাবিকরা সূর্য, তারা, বাতাস এবং ঢেউ দেখে পথ নির্ধারণ করতেন। তবুও তারা হাজার হাজার কিলোমিটার দূরের দেশে পৌঁছে যেতেন। তাম্রলিপির নাবিকদের দক্ষতা ছিল অসাধারণ। কিন্তু ইতিহাস সব গৌরব চিরকাল থাকে না। যদি নদী এতদিন বিশাল জাহাজ বহন করত, সেই নদীতেই ধীরে ধীরে পলি জমতে শুরু করে। নদীর গভীরতা কমে যায়, বড় জাহাজ আর সহজে প্রবেশ করতে পারে না। এক সময়ের প্রাণাঞ্চল বন্দর ধীরে ধীরে সমস্যার মুখে পড়ে যায়। কিন্তু সেটাই ছিল কেবল শুরু, কারণ সামনে অপেক্ষা করছিল আরও বড় পরিবর্তন। নদীর গতিপথ বদল, নতুন বন্দরগুলোর উত্থান এবং তাম্রলিপির ধীরে ধীরে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার কাহিনী। যে বন্দরে একসময় শত শত জাহাজ নোঙর করত, যেখানে দিনরাত ব্যবসায়ীদের কোলাহল শোনা যেত, যেখানে বিদেশি নাবিকরা নতুন স্বপ্ন নিয়ে আসতো, সেই বন্দর একদিন ধীরে ধীরে নীরব হয়ে গেল। কিন্তু কেন? একটি সমৃদ্ধ নগরী কিভাবে ইতিহাসের পাতায় হারিয়ে গেল? চলুন জেনে নেওয়া যাক তাম্রলিপির শেষ অধ্যায়ের গল্প।
তাম্রলিপির সবচেয়ে বড় শক্তি ছিল নদী। রূপনারায়ণ নদী ও তার সঙ্গে যুক্ত জলপথ ও এই বন্দরকে সমুদ্রের সঙ্গে যুক্ত করে রেখেছিল। কিন্তু প্রকৃতির নিয়মে শত শত বছরে নদীর গতিপথ বদলাতে শুরু করে। পাহাড় থেকে বয়ে আসা মাটি ও পলি নদীর তলদেশে জমতে থাকে, ফলে নদী অগভীর হয়ে যায়। যে পথে একসময় বিশাল জাহাজ চলতো, সেখানে বড় জাহাজ আর ঢুকতে পারছিল না। তাই এটাই ছিল তাম্রলিপির পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। বণিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপদ ও সহজ বন্দর। যখন তাম্রলিপিতে জাহাজ ভেড়ানো কঠিন হয়ে পড়ল, তখন ব্যবসায়ীরা অন্য বন্দরের দিকে চলে যেতে শুরু করলো। ধীরে ধীরে উড়িষ্যার উপকূল এবং পরে বাংলার অন্যান্য নদীবন্দর গুরুত্ব পেতে থাকে। বাণিজ্যের স্রোত অন্যদিকে ঘুরে যায়। একটি বন্দর শুধু নদীর উপর নির্ভর করে না, রাজনৈতিক স্থিতিশীলতার ও গুরুত্বপূর্ণ। মৌর্য, শুঙ্গ, গুপ্ত একের পর এক শক্তিশালী সাম্রাজ্য তাম্রলিপিকে সমর্থন করেছিল। কিন্তু পরে বিভিন্ন আঞ্চলিক রাজ্যের উত্থান, যুদ্ধ এবং প্রশাসনিক পরিবর্তনের কারণে বন্দরের উন্নয়ন আগের মতো আর হয়নি। রাজকীয় পৃষ্ঠপোষকতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে জাহাজের আকার বড় হতে থাকে, আরও গভীর বন্দর প্রয়োজন হয়। তাম্রলিপির নদীপথ তখন আর সেই বড় জাহাজ ধারণ করতে পারছিল না, ফলে আন্তর্জাতিক বাণিজ্য তার গুরুত্ব কমতে থাকে। যে পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম নাবিক ছিল, তারা নতুন কাজ খুঁজতে বাধ্য হয়। অনেক ব্যবসায়ী অন্য শহরে চলে যান, গুদামঘরগুলো ফাঁকা হতে থাকে, বাজার আর আগের মতো ভিড়ে থাকে না। ধীরে ধীরে এক ব্যস্ত শহর শান্ত জনপদে পরিণত হয়। তাম্রলিপ্ত তো হারিয়ে গেলেও তার নাম ইতিহাসে অমর হয়ে আছে। চীনা পরিব্রাজক ফাহিয়েন এবং হিউয়েন সাং তাদের ভ্রমণ বৃত্তান্তে এই বন্দরের উল্লেখ করেছেন। এছাড়া মহাভারত, পুরাণ এবং বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্য তাম্রলিপির নাম পাওয়া যায়। এসব থেকেই ইতিহাসবিদরা এই বন্দরের গুরুত্ব সম্পর্কে ধারণা পান। বর্তমান তমলুক এলাকায় খনন কার্যে বহু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে, যেমন পোড়ামাটির মূর্তি, প্রাচীন মুদ্রা, মৃৎপাত্র, অলঙ্কার, ইটের স্থাপনাবার এবং ধ্বংসাবশেষ। এসব প্রমাণ করে এখানে একসময় অত্যন্ত সমৃদ্ধ নগর সভ্যতা গড়ে উঠেছিল। তাম্রলিপির গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। এখানে শহর যতই শক্তিশালী হোক, প্রকৃতির পরিবর্তন এবং সময়ের প্রবাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে তার গুরুত্ব কমে যেতে পারে। নদী বদলেছে, সমুদ্রপথ বদলেছে, বাণিজ্যের কেন্দ্র বদলেছে, আর সেই পরিবর্তনের সঙ্গে হারিয়ে গেছে এই এক মহাবন্দর। আজ তমলুক একটি ঐতিহাসিক শহর। এখানে রয়েছে বহু প্রাচীন মন্দির, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সংগ্রহশালা। অনেক গবেষক এখানে তাম্রলিপির ইতিহাস নিয়ে গবেষণা করছেন, কারণ এখনও অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি শোনা যায়নি। ভাবুন তো, যদি সময়কে কয়েক হাজার বছর পিছনে ফেলে দেওয়া যেত, তাহলে হয়তো আপনি দাঁড়িয়ে থাকতেন তাম্রলিপির সেই ব্যস্ত বন্দরে। আপনার সামনে বিশাল পালতোলা জাহাজ, দূরদেশ থেকে আসা বণিকরা পণ্য নামাচ্ছে, শ্রমিকদের ব্যস্ততা, বৌদ্ধ ভিক্ষুকরা বিদেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছে, আর সমুদ্রের বাতাসে ভেসে আসছে নতুন বিশ্বের আহ্বান। আজ সেই দৃশ্য আর নেই, কিন্তু ইতিহাসের পাতায় তাম্রলিপ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলার গৌরব, ভারতের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক সমুদ্র বন্দর হিসাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।